বন্ধুরা, সিনেমার রহস্যময় জগতে আপনাদের স্বাগতম। যখন কোনো গল্পে মার্ডার শব্দটি আসে, আমাদের মন তখন আপনা আপনি একটি রোমাঞ্চকর খুন আর তার পেছনের রহস্যের জালে জড়িয়ে পড়ে। কিছু খুন, একগুচ্ছ সন্দেহভাজন চরিত্র, আর শেষমেশ একজন অভাবনীয় খুনি। এই ছবিটাই তো আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু ম্যান্ডেলা মার্ডার্স কেবল একটি সাধারণ খুনের রহস্যের গল্প নয়, এটি তার চেয়েও অনেক গভীর, আরও অনেক বিস্তৃত। এই সিরিজটি এমন এক ভয়ঙ্কর জগতের দরজা খুলে দেয় যা কেবল রহস্যময়, শিহরণ জাগানোই নয়, কোথাও না কোথাও ভীষণ বাস্তবও মনে হয়। এর প্রতিটি পর্ব এতটাই জটিল যে শেষ দৃশ্য দেখার পর আপনার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাবে, এসব কি হচ্ছে আসলে। আজ আমরা সেই জটিল ধাঁধার জট খুলব, প্রবেশ করব ম্যান্ডেলা মার্ডার্স ওয়েব সিরিজের অলিগলিতে। চলুন তাহলে আর দেরি না করে এই রহস্য যাত্রায় ডুব দেওয়া যাক। শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই 1952 সালের চরণদাসপুর গ্রাম দেখতে পাই, যেখানে আমরা রুক্মিণী দেবীকে দেখতে পাই। তিনি একটি বিশেষ যন্ত্র পরিচালনা করছেন। জানা যায় রুক্মিণী আরও অনেক সঙ্গী নিয়ে একটি মানব দেহ তৈরি করছেন, যা বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত। রুক্মিণী এবং তার অনুসারীরা এই মুহূর্তটির জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছিলেন এবং অবশেষে তারা এই সুযোগটি পেয়েছেন। তবে অন্যদিকে গ্রামের মানুষজন ক্ষুব্ধ, কারণ বিগত কিছুদিন ধরে গ্রামে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। এই কারণে তারা রুক্মিণী ও তার কালো জাদু সহ সমস্ত সঙ্গীকে শেষ করতে বদ্ধপরিকর। কিন্তু গ্রামবাসীদের এই পরিকল্পনা রুক্মিণীর কানে পৌঁছে যায়। এখন গ্রামের সমস্ত মানুষ রুক্মিণীর দিকে অগ্রসর হতে থাকে এবং রুক্মিণীর হাতে সেই দেহকে প্রাণবন্ত করার জন্য সময় খুব কম। তাই রুক্মিণী তার সকল অনুসারীদের নির্দেশ দেন, এটিই শেষ সুযোগ, নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করো, কারণ এরপর শত শত বছরেও এমন সুযোগ আমরা পাবো না। গ্রামের লোকেরা রুক্মিণীর সঙ্গীদের আটকানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে রুক্মিণী একটি বিশেষ মণি সেই মানবদেহের বুকে স্থাপন করেন, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই মানবদেহে আগুন ধরে যায়। এর ফলে রুক্মিণীর স্বপ্ন অপূর্ণই থেকে যায় এবং তাকে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে হয়। তিনি তার সঙ্গে সেই যন্ত্র এবং মণিটি নিয়ে যান। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে এবং আমরা বিক্রমকে দেখতে পাই। জানা যায় বিক্রম একজন পুলিশ অফিসার, যিনি দিল্লিতে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং এখন তিনি দিল্লি থেকে তার পৈতৃক গ্রাম অর্থাৎ চরণদাসপুরে ফিরে আসছেন। যখন তিনি তার বাবার সঙ্গে রেল স্টেশনে ছিলেন, তখনই তার চোখ একটি সুন্দর দম্পতির উপর পড়ে এবং তাদের দেখে বিক্রমের তার প্রেমিকার কথা মনে পড়ে যায়, যে সম্ভবত এখন আর তার জীবনে নেই। এখন বিক্রম তার বাবার সঙ্গে দিল্লি থেকে চরণদাসপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। একই কামরায় আমরা অভিষেক নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যার সঙ্গে বিক্রমের সম্প্রতি বাইরে একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। এখানে আমরা আরও জানতে পারি যে অভিষেক একজন রিপোর্টার এবং তিনি চরণদাসপুরে যাচ্ছেন। এই সময় বিক্রম একটি বিষয় লক্ষ্য করেন, অভিষেকের একটি বুড়ো আঙুল নেই। এরপর বিক্রম এবং তার বাবা তাদের গ্রাম চরণদাসপুরে নিজেদের পুরনো বাড়িতে পৌঁছান, যেখানে তারা দীর্ঘ বছর পর ফিরে এসেছেন। বাড়িতে প্রবেশ করার পর তাদের দুজনেরই পুরনো স্মৃতি মনে পড়ে। এর মধ্যেই একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন বিক্রম এবং তার পরিবার অত্যন্ত সুখী জীবনযাপন করত। সেই সময় বিক্রমের মাও জীবিত ছিলেন এবং তার একটি ছোট ভাই পবনও ছিল। কিন্তু একদিন যখন বিক্রম এবং পবন তাদের স্কুটি নিয়ে কোথাও যাচ্ছিল, তখনই হঠাৎ তাদের স্কুটির একটি দুর্ঘটনা ঘটে। এর ফলে পবন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দুঃখজনকভাবে পবন আর বাঁচতে পারেনি। এই শোক কাটিয়ে ওঠার আগেই তারা আরও একটি হৃদয় বিদারক খবর পান, বিক্রমের মাও তাদের ছেড়ে চলে গেছেন। তার কোনো খোঁজ পাওয়া যায়নি যে তিনি এখন কোথায় আছেন। এভাবে 20 বছর আগে বিক্রমের ভাই মারা গিয়েছিল এবং গত 20 বছর ধরে বিক্রমের মা নিখোঁজ। এরপর আমরা ভেঙ্কট নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি অভিষেককে ফোন করেন। তিনি তাকে জানান যে মুখ্যমন্ত্রীর কিছু লোক সুজয় এবং বিজয়ের সাথে একটা ডিল করেছে। এই খবর পেয়ে অভিষেক দ্রুত সেই স্থানে পৌঁছায় যেখানে ডিলটি চলছিল। সে তাড়াতাড়ি সেখানে পৌঁছে ঘটনার ছবি তুলতে শুরু করে। জানা যায় সুজন ও বিজয় মুখ্যমন্ত্রীর সেই লোকটির সাথে 30 কোটি টাকার একটি চুক্তি করছিল এবং তারা অভিষেকের ছবি তোলার বিষয়টি জানতে পেরেছিল। এই কারণে তারা অভিষেকের পিছু নেয়, কিন্তু অভিষেক কোনোভাবে তাদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। পরের দিন আমাদের প্রমোদ সাহানিকে দেখানো হয়, যিনি বিক্রমের ছোটবেলার বন্ধু। দুজনেই খুব ভালো বন্ধু এবং জানা যায় যে প্রমোদ সাহানিও একজন পুলিশ ইন্সপেক্টর। তিনি খুব খুশি যে বিক্রম সাময়িকভাবে বরখাস্ত হয়ে এখানে এসেছে, যাতে এখন দুজনে একসঙ্গে কিছু সময় কাটাতে পারে। সেই সময় আমরা দেখি যে বিক্রমের বাবা নদীতে স্নান করছেন।
তখনই হঠাৎ একটি মৃতদেহ বিক্রমের বাবার কাছে ভেসে আসে। মৃতদেহটির কপালে একটি চক্রের মতো চিহ্ন ছিল এবং তার মুখ থেকে সমস্ত অঙ্গ বেরিয়ে এসেছিল, যা দেখে বিক্রমের বাবা সম্পূর্ণ ভয় পেয়ে যান। এখন যেহেতু বিক্রম এবং শাহানি উভয়ই পুলিশ ইন্সপেক্টর, তাই তারা নিজেদের গোয়েন্দা বুদ্ধির প্রয়োগ শুরু করেন। ঠিক তখনই বিক্রমের চোখ সেই মৃতদেহের কপালে থাকা চিহ্নের উপর পড়ে। বিক্রমের মনে পড়ে যে এমন চিহ্ন সে আগে কোথাও দেখেছে। সে দ্রুত তার বাড়িতে পৌঁছায় এবং তার মায়ের মানিব্যাগ পরীক্ষা করে। সেখানে একটি মুদ্রা ছিল এবং সেই মুদ্রাতেও একই চিহ্ন বিদ্যমান ছিল। রাতে যখন বিক্রম এবং শাহানি দুজনেই বসে গল্প করছিল, তখন বিক্রম শাহানিকে এই ঘটনা জানায় এবং সে তাকে এও বলে যে সবসময় তার মাকে খুঁজতে চাইতো। তার সবসময় মনে হতো সে তার বাবা মাকে খোঁজার চেষ্টা করেননি, কিন্তু এখন তার মনে হচ্ছে যে মা নিজের ইচ্ছাতে নিখোঁজ হয়েছেন। তখন শাহানি বলে যে তার বাড়িতে যে সবসময় ছেলের মতো ভালোবাসা পেয়েছে, তাই সে এখনো চায় যে তারা দুজনে মিলে আন্টিকে খুঁজে বের করুক। এরপর আমাদের অনন্যাকে দেখানো হয়, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার এলাকায় তার বেশ প্রভাবও আছে। তিনি রাজনীতির জটিল মারপ্যাচ খুব ভালোভাবে বোঝেন। একই সাথে অনন্যার স্বামী জয়রাজকে দেখানো হয়, যার অর্ধেক শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ কোমরের নিচের অংশ অচল। কিন্তু জয়রাজের মুখ খুব চলে। জয়রাজ এবং অনন্যার মধ্যে একেবারেই বনিবনা নেই এবং জয়রাজ অনন্যার রাজনৈতিক অবস্থান দখল করতে চায়, কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হওয়ার কারণে এটি সম্ভব হয়নি। তো অনন্যার রাজনীতির ভালোই প্রভাব আছে। শীঘ্রই সে এমএলএ টিকিটও পেতে চলেছে। অভিষেক যে ছবিগুলো তুলেছিল সে সমস্ত ছবি প্রমোদ সাহানির থানায় পৌঁছে যায়, কিন্তু প্রমোদ যখন জানতে পারে যে এর পেছনে সুজয় এবং বিজয়ের হাত আছে, তখন সে তাদের থেকে দূরে থাকতে চায়। এরপর আমাদের সুজয় ও বিজয়ের পরিবারকে দেখানো হয়। সুজয় ও বিজয়ের পরিবারও আসলে একটি রাজনৈতিক পরিবার এবং সবাই মনে করেছে যে সুজয় বিজয় অভিষেককে হত্যা করেছে, কিন্তু তাদের কথোপকথনে স্পষ্ট হয়ে যায় যে তারা অভিষেককে হত্যা করেনি। সুজয় বিজয়ের আরও একজন ভাই আছে যার নাম বান্টি, এবং সবাই এখানে আম্মার কথা খুব মানে। আসলে সুজয় বিজয়ের পরিবার কিছুটা প্রভাবশালী ও বাহুবলী ধরনের। এরপর আমরা বিক্রম এবং অনন্যাকে দেখতে পাই। জানা যায় যে বিক্রম সম্প্রতি চরণদাসপুরে এসেছেন, যা অনন্যা জানতে পেরেছে। দুজনই একে অপরকে আগে থেকেই চিনে, কারণ কবিতা আসলে অনন্যার বোন এবং আমরা কবিতার সম্পর্কে এখান থেকে জানতে পারি যে সে কোমায় আছে। ঘটনাটি এমন যে কবিতা এবং বিক্রমের উপর একটি হামলা হয়েছিল, যার কারণে কবিতা কোমায় চলে গিয়েছিল এবং এখনো সে সুস্থ হতে পারেনি। তবে বিক্রম অনন্যাকে কবিতার থেকেও আগে থেকে চেনে। এখন অনন্যা যখন তার সহকারী ভেঙ্কটের সাথে কোথাও যাচ্ছিল, তখন অনন্যা ভেঙ্কটকে নির্দেশ দেয় যে অভিষেকের যে খুন হয়েছে তার পেছনে সুজয় এবং বিজয়কে গ্রেফতার করিয়ে দাও এবং বান্টির কাছে এই খবর পৌঁছে দাও যে পুলিশ তাদের এনকাউন্টার করতে চলেছে। ঘটনাটি এমন যে বান্টি কিছুটা বদমেজাজি প্রকৃতির, যার কারণে অনন্যা এই কৌশলটি অবলম্বন করেছে। তখন পুলিশ সুজয় এবং বিজয়কে গ্রেফতার করে। তাদের যখন থানায় আনা হচ্ছিল, তখনই একটি গাড়ি থেকে এখানে বান্টি আসে এবং সে এখানে সুজয় ও বিজয়কে জানায় যে পুলিশ আজ তাদের এনকাউন্টার করতে চলেছে। এর ফলে সুজয় বিজয়ের লোক এবং পুলিশ সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায় এবং এই গোলাগুলিতে একজন কনস্টেবল নিহত হয়। এরপর আমরা অনন্যাকে দেখতে পাই, যিনি মুখ্যমন্ত্রীর কাছে আসেন। মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে জানেন যে সম্প্রতি পুলিশ সদস্যদের উপর যে হামলা হয়েছে সেই সব সম্পর্কে অনন্যা খুব ভালোভাবে অবগত এবং তিনি এও জানেন যে এই সবের পেছনে তারও হাত থাকতে পারে। তখন অনন্যা এখানে মুখ্যমন্ত্রীকে কিছু ছবি দেন এবং জানান যে এই ছবিগুলো অভিষেক তুলেছিল। এই ছবিতে সুজয় বিজয়ের সাথে যে ডিল করেছে সে মুখ্যমন্ত্রীর লোক এবং মুখ্যমন্ত্রীর লোক 30 কোটি টাকার ডিল নিজের জন্য তো করবে না, সে নিশ্চয় আপনার জন্যই করেছে, যা আপনাকে বিপদে ফেলতে পারে। এই কারণে সে মুখ্যমন্ত্রী পার্টি থেকে এমএলএ টিকিট দাবি করে। এরপর আমাদের রিয়া থমাসকে দেখানো হয়, যিনি সিবিআই এর একজন চৌকস অফিসার। তিনি তার কাজ নিয়ে খুবই কঠোর এবং অত্যন্ত বুদ্ধিমান। যখন রিয়ার কাছে কোনো কেস আসে, তখন সে তাতে সম্পূর্ণ প্রাণ ঢেলে দেন। সে 15 থেকে 20 ঘন্টা একটানা কাজ করে এবং সম্প্রতি জানা গেছে যে রিয়ার পদোন্নতি হয়েছে এবং এখন তাকে স্পেশাল অপারেশনস টিমে যেতে হবে। কিন্তু এতে রিয়া সম্পূর্ণ অসন্তুষ্ট, কারণ সে চায় যে সে আবার ফিল্ডে কাজ করুক। তবে গত 2 বছর আগে তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে সে ফিল্ডে কাজ করতে পারছে না। তাকে সবসময় একটি মেয়ের ছায়া তাড়া করে ফেলে। তবে রিয়া চরণদাসপুরের অভিষেকের খুন সম্পর্কে অবগত। সে এর উপর ভালোই গবেষণা করছে, তাই সে চায় যে চরণদাসপুরের কেস নিয়ে কাজ করুক, যার অনুমতিও সে পেয়ে যায়। অন্যদিকে চরণদাসপুরে বিক্রম তার বাবার কাছে উর্মিলার কাকিমা সম্পর্কে জিজ্ঞাসা করে যে তাদের সাথে এক কাকিমাও থাকতো এবং তার একটি ছেলে ছিল বাবলু, যার সাথে সে খেলতো।
এখন সে কোথায় আছে আপনি জানেন? কিন্তু তারা তো কিছুই জানতো না। তবে বিক্রম জানতে পারে যে অভিষেকের আসল নাম বাবলু এবং বাবলুই তার সাথে ছোটবেলায় খেলতো। এর ফলে এখন সে অভিষেকের বাড়িতে পৌঁছায়। তার বাড়িতে পৌঁছানোর পর তারা বিশেষ কিছু পায় না, কিন্তু এখানে তারা কিছু রক্তের দাগ পায়, যা প্রমাণ করে যে এখানে বাবলু সমস্ত শরীরের অঙ্গ কাটা হয়েছিল এবং সেগুলোকে একসাথে জুড়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তো বাবলুর সমস্ত শরীরের অঙ্গ তার মাথার দিকে যোগ করা হয়েছিল, কিন্তু তার ধড় নিখোঁজ ছিল। এরপর 20 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়। জানা যায় যে যখন পবনের অবস্থা খুব গুরুতর হয়ে গিয়েছিল, তখন বিক্রমের মা উর্মিলার কাকিমার সাথে পবনকে নিয়ে বরুণা জঙ্গলে গিয়েছিল। সেখানে তারা একজন বাবার সাথে দেখা করে এবং বাবার কাছে একটি যন্ত্র ছিল যেখানে মুদ্রা ঢোকানোর পর লোকেরা বরদান পেত, কিন্তু এর আগে তাদের সেই যন্ত্রে তাদের বুড়ো আঙুল ঢোকাতে হতো এবং তাদের বুড়ো আঙুলের আহুতি দিতে হতো। তো এখানে বিক্রমের মাও একই কাজ করেছিলেন। তিনি তাতে একটি মুদ্রা ঢোকান এবং তার বুড়ো আঙুল সেই যন্ত্রে ঢুকিয়ে দেন। তিনি কি বরদান চেয়েছিলেন তা বলা হয়নি, কিন্তু বাইরে আমরা উর্মিলার কাকিমাকে খুব খারাপ অবস্থায় আহত হয়ে দেখতে পাই। তো এই গল্প 20 বছর আগের চলছিল। এখন গল্প কয়েক বছর এগিয়ে আসে এবং আমরা সুজয় এবং বিজয়কে দেখতে পাই। তাদের পেছনে কিছু লোক লেগে আছে, কারণ সেই সময় সুজয় এবং বিজয় এত শক্তিশালী ছিল না। এই কথা সুজয় এবং বিজয়ের আম্মাও খুব ভালোভাবে জানেন। তিনি জানেন যে যদি তিনি কিছু না করেন তবে সুজয় বিজয়কে সেই শক্তিশালী লোকটি মেরে ফেলবে, তাই তাদের কিছু না কিছু করতেই হতো। এই কারণে তিনি একজন মহিলার কাছে যান এবং সেই মহিলার কাছ থেকে আম্মা একটি মুদ্রা নিয়ে আসেন। এই মুদ্রাটি সেই একই মুদ্রা যা সেই যন্ত্রে ঢোকানো হয়। এরপর আম্মা সেই একই বাবার কাছে যান এবং তার কাছে বরদান নিতে পৌঁছান। আম্মা মুদ্রাকে সেই যন্ত্রে ঢোকান এবং বরদান চান যে সুজয় এবং বিজয়ের প্রাণ বেঁচে যাক এবং যারা তাদের পেছনে লেগে আছে তাদের প্রাণ চলে যাক। এরপর আম্মা তার বুড়ো আঙুলের আহুতি দেন। অন্যদিকে আমরা দেখি যে বরদান পাওয়ার পর যখন সুজয় এবং বিজয়ের উপর হামলা হয়, তখন হঠাৎ করে এখানে অনেক মৌমাছি চলে আসে এবং এই মৌমাছিগুলো শুধু সেই লোকগুলোকেই মারছিল। সুজয় এবং বিজয়ের 1% ক্ষতি হয়নি। অন্যদিকে আমরা সেই শক্তিশালী লোকটিকে খাবার খেতে দেখি এবং হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ বাবার বরদান একেবারে সঠিক প্রমাণিত হয়েছিল। তো এখন গল্প বর্তমানে আসে, যেখানে আমরা রিয়া থমাসকে দেখতে পাই, যিনি চরণদাসপুরে চলে আসেন, কারণ এখন তিনি এখানে অভিষেকের সেই খুন রহস্য নিয়ে কাজ করতে চলেছেন। এখানে প্রমোদ সাহানি তাকে নিতে আসেন। আসলে প্রমোদ সাহানিকে রিয়া থমাসের লোকদের থাকার ব্যবস্থা করার জন্য পাঠানো হয়েছিল। তো হোটেল পাওয়া যাচ্ছিল না এবং বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল, তাই তারা স্কুলকেই সিবিআই অফিস বানিয়ে দিয়েছিল। এরপর আমরা বিক্রমকে দেখতে পাই, যিনি অভিষেক অর্থাৎ বাবলুর স্ত্রীর সাথে দেখা করতে আসেন। তবে সে তাদের জানায়নি যে সে একজন পুলিশ অফিসার, বরং সে জানিয়েছে যে ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এসেছে এবং টাকার বিষয়ে কথা বলতে চায়। একই সাথে তাকে নমিনির বিষয়েও কথা বলতে হয় যে বাবলুর মা কোথায় থাকেন। তখন এখানে বিক্রম বাবলুর মায়ের ঠিকানা পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে সুজয় এবং বিজয় এখনো সমস্যায় ছিল। ঘটনাটি এমন যে অভিষেকের খুনের অভিযোগ তাদের উপরে আসছিল। এই কারণে আম্মা বলেন যে এখন সময় এসেছে যে আমরা আরো একটা বরদান চাই, কিন্তু বরদানের বিষয়টি তাদের সন্তানদের কাছে মিথ্যা মনে হয়। তবে বিজয় বলে যে আম্মা যা বলবে তাই হবে। এখন রিয়া অনন্যার বাড়িতে পৌঁছায় তার সাথে দেখা করার জন্য, কিন্তু অনন্যা খুব ব্যস্ত ছিল এবং তার একটি মিটিংও ছিল। এর কারণে তাকে এখান থেকে যেতে হতো, কিন্তু রিয়া তাকে বলে যে তারা হাঁটতে হাঁটতে কথা বলবে। আসলে এখানে রিয়ার সন্দেহ হয় যে অভিষেকের কোথাও না কোথাও অনন্যার সাথেও সম্পর্ক ছিল। রিয়া জানায় যে প্রায় 3 বছর আগে আপনার সহকারী ভেস্কোট প্রায়শই অভিষেকের সাথে দেখা করত। অনন্যা পরিষ্কার বলে দেয় যে সে একজন ফটোগ্রাফার ছিল এবং তাদের পার্টিতে কিছু ফটোগ্রাফারদের প্রয়োজন ছিল, তাই ভেস্কোট তাকে নিয়োগ করেছিল। যখন তারা দুজনেই কথা বলছিল, তখনই হঠাৎ করে এখানে সুজয় এবং বিজয়ের লোকেরা তাদের উপর হামলা করে, কিন্তু তারা এই কথা জানে না যে অনন্যার সাথেও রিয়াও উপস্থিত আছে, যে একজন সিবিআই অফিসার। এখানে রিয়া একাই সুজয় বিজয়ের লোকদের খারাপভাবে পেটায় এবং যখন সুজয় বিজয়ের লোকেরা সম্পূর্ণ আহত অবস্থায় পড়েছিল, তখন এখানে অনন্যা বলে যে তাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত। কিন্তু তখনই রিয়ার সেই ছোট মেয়েটিকে দেখা যেতে শুরু করে, যাকে সে সবসময় দেখে। এর ফলে একজন লোক রিয়ার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। সেখানে অনন্যা রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি বিক্রম, যিনি বাবলুর মায়ের কথা শোনার পর বরুণা জঙ্গলে চলে আসেন এবং সেখানেই তিনি ভীত বীরজুকে দেখেন এবং তিনি এও দেখেন যে ডিগ্গি থেকে কোনো শব্দ আসছে। সে দ্রুত রিয়াকে বের করে। রিয়া জানায় যে সে সিবিআই অফিসার আর বিক্রম জানায় যে সেও দিল্লি পুলিশের লোক। তখনই এখানে দুজনেই দেখলো যে
বীর্য খুব বেশি ভয় পেয়ে গেছে এবং পরে তারা সুজয় এবং বিজয়ের লাশের কাছে পৌঁছায়, যাদের চারপাশে আগুনের একটি বৃত্ত তৈরি হয়েছিল এবং তাদের দুজনের মৃতদেহ সেখানে পড়েছিল, যাদের কাছে তাদের নিজেদের হাত ছিল না। এবং এরই সাথে মান্ডালা মার্ডার্স এর প্রথম ও দ্বিতীয় পর্ব এখানে শেষ হয়। তো বন্ধুরা, মান্ডালা মার্ডার্স এর প্রথম দুটি পর্বের এই ছিল বিস্তারিত বিশ্লেষণ। আশা করি গল্পের প্রতিটি বাঁক আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং রহস্যের জাল ভেদ করতে কিছুটা হলেও সাহায্য করেছে। এই সিরিজের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন চমক, যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থন আমাদের কাছে অমূল্য, তাই পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।